ওরা না খাবার খেয়েই তার বাবা মারা গিয়েছে। জরো বলে আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, আমি আমার বাবাকে কেন মারবো। প্রিন্স বলে আমরা জানি সেটা, কিন্তু আমাদেরকে একটু কোঅপারেট করতে হবে, আর সেজন্য ওরা জরোকে আপাতত অ্যারেস্ট করে। এরপরে প্রিন্স বাড়িতে চলে আসে এবং প্রিন্সেসের জন্য অনেক দারুণ দারুণ কিছু খাবার রান্না করতে বলে। প্রিন্সেস তখন রাত্রে ঘুমাচ্ছিল। প্রিন্স এসে দেখে যে ওর অবস্থা খুবই খারাপ। তখন ও দাসীদের বলে ওনা একটু আগে জ্বরের সঙ্গে ভালো ছিল, হঠাৎ এত অসুস্থ কেন হয়ে পড়লো, এবং প্রিন্সেসকে ডাকে। মিংতানের তখন ঘুম ভাঙে এবং মিংতানকে জিজ্ঞেস করা হলে মিংতান বলে আসলে কিছুদিন বাদেই ওর পিরিয়ড হবে, আর যখনই ওর পিরিয়ড হয় সেই টাইমটা ও খুব দুর্বল হয়ে পড়ে। প্রিন্স তখনই দাসীদের গরম পানি তৈরি করতে বলে যাতে এখনই মিংতান গোসল করতে পারে। মিংতান আসলে মাত্র 8 মাসেই জন্মগ্রহণ করেছিল, প্রিম্যাচিউর বেবিও, সেজন্য মিংতান একটু দুর্বল। যাই হোক, এখন মিংতানকে গোসল করতে বলে প্রিন্স। মিংতান ভেবেছিল প্রিন্স ওর সঙ্গে গোসল করবে, কিন্তু না, প্রিন্স ওকেই গোসল করতে বলে চলে যায়। মিংতানের আবারও যেটা ভেবেছিল তাতে ছাই পড়ে গেল। এরপরে এই দাসীরাই এসে সমস্ত ঘটনা বলে প্রিন্সকে যে প্রিন্সেস আসলে দুর্বল, কারণ সে 8 মাস বয়সে জন্মগ্রহণ করেছিল। এদিকে আমাদের লু মুকে দেখানো হয় যে চ্যান্সেলর সু এর সব থেকে ক্লোজ গার্ড। চ্যান্সেলর সু বলে যেভাবেই হোক, এখন আমরা যেহেতু ওয়েনকে মেরে ফেলতে পেরেছি, আমাদেরকে এবার প্রিন্স অফ ডিংবেইকে সামলাতে হবে এবং জরোকে কিডন্যাপ করতে হবে। আর জরোর কাছ থেকে জানতে হবে তার বাবা মারা যাওয়ার আগে তাকে কিছু বলে গিয়েছিল কিনা, তার বাবার কাছে কোনো প্রমাণ ছিল কিনা। এর পরের দিন আমরা দেখতে পাই প্রিন্স অফ ডিংবেই এবং তার স্ত্রী মিংতান, তারা দুজনেই শ্বশুর বাড়িতে, আর মিংতান তার বাবার বাড়িতে ঘুরতে এসেছিল। মিংতানের বাবা প্রিন্সকে বলে বিয়ের আগের দিন মিংতানকে কারা তুলে নিয়ে গিয়েছিল সেই ব্যাপারে আপনি কি কিছু জানতে পেরেছেন? প্রিন্স তখন বলে আমার মনে হয় চ্যান্সেলর সু এই কাজ করেছে, তবে আমাদের কাছে এখনো সেভাবে কোনো প্রমাণ নেই, তবে এটার উপর আমি কাজ করছি। এদিকে আমরা দেখতে পাই মিনমিনকে। মিনমিনের সঙ্গে বেশ কয়েকদিন বাদেই দেখা হচ্ছে প্রিন্সেসের। মিংতান তখন বলে আমার কি মনে হয় জানো, আমার স্বামী মনে হয় ফিজিক্যালি উইক, সে আমার সঙ্গে কোনো পারফর্ম করতে পারবে না, বিধায় সে আমার সঙ্গে ঘুমায় না। আর এই কথা হঠাৎ করে প্রিন্স শুনে ফেলে। শুনেই তো সে অবাক যে এই মেয়ে বলেটা কি, আমি এত শক্তি সামর্থ্যবান একজন যোদ্ধা, আমি একজন জেনারেল, আমাকে নিয়ে এইসব কথা বলা হচ্ছে, আজকে তোমাকে দেখাবো মজা। যাই হোক, প্রিন্স এগুলো খালি শুনে কিছু বলে না। তো পরে সবাই যখন খেতে বসেছিল তখন সবাই প্রিন্সকে একটু বেশি বেশি করে খেতে বলে। যেমন মিংতানের বাবা বলছিল তুমি একটু বেশি করে খাও, তোমার সদ্যই বিয়ে হয়েছে, আর আমরা চাই খুব দ্রুতই যেন একটা গ্র্যান্ডসনের মুখ দেখতে পারি। এই কথা শুনে প্রিন্সের আরো লজ্জা করে যে এসব কি বলছে, আমি কি দুর্বল নাকি। এরপরে আমরা দেখতে পাই প্রিন্সের গার্ড এসে প্রিন্সকে ডাকে আর বলে এক্ষুনি আপনাকে একবার কোর্টে ডাকা হয়েছে আর রাজা আপনাকে ডেকে পাঠিয়েছে। প্রিন্স তখন ভিতরে আসে আর সবার কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ এই প্রথম শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গেও খেতে বসেছিল, কিন্তু এখন মাঝপথে উঠে চলে যেতে হচ্ছে। আর স্ত্রীকে বলে যায় তুমি পরে কাউকে একটা সাথে নিয়ে বাড়িতে ফিরে যেও, আর না হয় আমি তোমাকে নিয়ে চলে যাব, এবং তুমি কোনো কিছু মনে করো না যে এভাবে আমাকে চলে যেতে হচ্ছে। কত সুন্দর হাজবেন্ড ভাবা যায়। যাই হোক, এরপরে মিংতানের কাছে একটা দাসী এসে জানায় যে জরোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। জরোকে যেহেতু জেলে নিয়ে যাওয়া হয়েছিল এবং ইনভেস্টিগেটও করা হয়েছিল, জরোর কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি, তাই জরোকে ছেড়ে দেওয়া হয়েছিল। জরোর তো ক্যাপিটালে ফেরার কথা ছিল, কিন্তু হঠাৎ করে জরো একেবারেই উধাও হয়ে গিয়েছে। এদিকে কোর্টের দৃশ্য দেখে যেখানেও জরোর বাবার মৃত্যু নিয়েই কথা হচ্ছিল যে কে বা কারা তাকে মেরেছে, কারণ জরোর বাড়ি থেকেই ওই রান্নাটা আনা হয়েছিল, তবে কেউ একটা তো নির্দেশ দিয়েছিল রান্নাঘরে এরকম রান্না করতে। এদিকে আমরা জরোকে দেখতে পাই। জরোকে দেখিয়ে যে ও প্রত্যন্ত একটা জায়গায় এসে কার সঙ্গে জানি কথা বলছিল, যে লোকের মুখোশ পরা ছিল। এ হাইও সেক্টের লোক, আর এখানে জরোর ভাইকেও দেখানো হয়। জরোর বাবা মরে যাওয়ার আগে একটা স্থানের নাম বলে গিয়েছিল যেখানে নাকি কিছু প্রমাণ লুকানো আছে। তো জরো সেই লোকগুলোকে বলে আমি আপনাদের ওই প্রমাণগুলো দেব যদি আপনারা আমার ভাইকে ছেড়ে দেন। কিন্তু এখানে আমরা লু মুকে দেখি সে আড়াল থেকে বলছিল তোমাকে কেন ছেড়ে দেব, তোমাকে যদি মেরে ফেলি আর তোমার ভাইকে যদি মেরে ফেলি তাহলে তো ওই প্রমাণগুলোর কথা কেউ জানতেও পারবে না। এখন তুমি ভেবে দেখো যে প্রমাণগুলো আমাদের হাতে তুলে দিবে নাকি এখানে দুই ভাই বোনই মৃত্যুবরণ করবে। ঠিক তখনই এখানে প্রিন্স চলে আসে এবং সাথে সাথেই ওই লোকটি মানে লু মো পালিয়ে যায়, তবে এই মুখোশধারী লোকটি পালাতে পারে না এবং এই মুখোশধারী লোকটির সঙ্গে ফাইট করতে থাকে প্রিন্স। আর এদিকে জরোকে পালাতে বলে। জরো যখন পালাচ্ছিল তখনই এখানে চলে আসে একটা ক্যারেজ, যে ক্যারেজের ভিতরে ছিল মিংতান এবং মিংমিন, কারণ
মিনমিন আর মিংতান ওকে খুঁজতে এদিকেই আসছিল, তখন আমরা মুখ বাঁধা অবস্থায় লুমোকে দেখতে পাই। লুমোকে দেখা মাত্রই যেন চিনে ফেলেছিল প্রিন্সেস। মিংতান বলে এই সেই লোক যে আমাকে কিডন্যাপ করেছিল, কিন্তু জানে না যে তার স্ত্রী এবং তার শালিকা এদিকেই এসেছে। এরা এদিকে বিপদে পড়েছে। ঠিক তখনই আমরা দেখতে পাই জাংকে। জাংও এসেছিল প্রিন্সের সাথে। জাং তখন বীরত্বের সাথে লড়াই করে লুমোকে হারিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লুমো ওকে পিছন থেকে আঘাত করে আর ওর পিঠে অনেকটাই কেটে যায়, যেটা দেখে মিনমিনের অনেক কষ্ট লাগে। কারণ মিনমিন মনে মনে কিন্তু জাংকে অনেক ভালোবাসে, যেটা ও নিজেও বুঝতে পারে না। জাং যখন নিজের টেক কেয়ার করছিল তখনই মিনমিন ওখানে চলে আসে। মিনমিন এমনিতে সবসময় ওর সঙ্গে ঝগড়া করলে কি হবে, ওরা দুজনই দুজনকে অনেক কেয়ার করে। মিনমিন ওকে বলে দেখি কতটা কেটেছে, আমি এতে ওষুধ লাগিয়ে দিই, কিন্তু দুজনের আবার ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এদিকে যখন প্রিন্স জানতে পারে যে এখানে তার স্ত্রী মিংতান এসেছে, তখন প্রিন্স অনেক রাগারাগি করে আর বলে তুমি আমাকে না বলে কেন এখানে এসেছো, যদি তোমার কোনো কিছু হয়ে যেত। মিংতান বলে আমার বান্ধবী জ্বর, ওকে বাঁচাতে আমি আসবো না। প্রিন্স তখন আর কোনো কথা বলে না। এদিকে জাংয়ের জন্য রান্না করে এনেছিল মিনমিন। এই রান্না দেখে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়ে জাং, কিন্তু খেয়ে ওর মুখের দিকে আর তাকানো যাচ্ছিল না। তবে এই মেয়ের সামনে বলে কি মরবে যে তোমার রান্না একদম বাজে হয়েছে, এমনিই যেভাবে তাকাচ্ছিল মিনমিন। এদিকে লুমোকে দেখতে পাই। লুমো বলে আজকেও আমাদের প্ল্যান ফেল করেছে। চ্যান্সেলর সু তখন বলে আমাদের অন্য পথে আগাতে হবে, প্রিন্স অফ ডিংবেইকে সাহায্য করতে হলে অন্য কিছু ভাবতে হবে। তারপরে ওরা সবাই বাড়িতে চলে এসেছিল। একটুখানি হাতে ব্যথা পেয়েছিল মিংতান, তখন প্রিন্স ওর হাতে সুন্দর করে ঔষধ লাগিয়ে দেয় আর বলে চলো গোসল করে নিবে। মিংতান ভেবেছিল ওরা দুজনে হয়তো একসঙ্গে গোসল করবে, এটা ওর স্বপ্ন আর কি, ওর হাজবেন্ডের সঙ্গে একটু গোসল করবে, কিন্তু না, ওর হাজবেন্ড ওকে সেই সুযোগটা একবারও দেয় না। মিংতানকেও আগে গোসল করতে বলে মিংতান বলে আপনি আগে করুন। তাই প্রিন্স ওর সামনে জামা কাপড় খোলা শুরু করে দিলে সোজা এখান থেকে মিংতান লজ্জা পেয়ে চলে যায়। মিংতান দেখাচ্ছিল ওর খুব লজ্জা করছে, যেন ছেলে মানুষের বডি দেখতেই পারবে না, কিন্তু আড়াল থেকে চুরি করে আবার দেখছিল আর নিজের মুখেই জ্বর দিচ্ছিল যে ওর মুখ গরম হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে প্রিন্স গোসল করে ওর ওয়াইফের সামনে আসে। ওকে দেখতে এত বেশি চার্মিং লাগছিল। এরপরে ও মিংতানকে বলে আমি শুনলাম তুমি নাকি ভাবছো আমার সম্পর্কে যে আমি ফিজিক্যালি একেবারেই আনফিট। তবে কি আমি দেখাবো যে আমি ফিজিক্যালি কতটা ফিট। আমি ফিজিক্যালি একদম ভালো আছি, তাই তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি একজন গ্রেট যোদ্ধা, আর আমি যদি ফিজিক্যালি ফিট না হই তাহলে কে হবে। এটা বলে ওর স্ত্রীকে অনেক লজ্জা দিতে থাকে এবং ওর দিকে খুব লাজুকভাবে তাকাতে থাকে। কিছুক্ষণ পরে নিজেই আবার উঠে যায় স্ত্রীর উপর থেকে, আর মিংতান তো লজ্জায় শেষ হয়ে যেতে লাগে। এর পরদিন আমরা কোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে আবারও ওই ওয়েনের মৃত্যু নিয়েই কথা উঠেছিল। রাজা তখন বলে আপনারা সবাই এটা ইনভেস্টিগেট করুন যে এসবের পিছনে কারা আছে। চ্যান্সেলর সু মনে মনে ভয় পাচ্ছিল, তাই মনে মনে অন্য অঙ্ক সে করছিল। সে এবার ভাবছিল যেভাবেই হোক মিংতানের বাবাকে ফাঁসিয়ে প্রিন্স অফ ডিংবেইকে অন্যদিকে বিজি রাখতে হবে। এদিকে জরোর একটা স্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দিয়েছিল মিংতান, আর জরো এখন ঠিক সেদিকেই যাচ্ছিল। এদিকে আমরা ফেংজুকে দেখতে পাই। ফেংজুর দাদি ফেংজুর সঙ্গে একটা ছেলের দেখা করার কথা ঠিক করেছে। ফেংজুর বিয়ের বয়স হয়েছে, কিন্তু ফেংজু সেই ছেলেকে বিয়ে করতেই চায় না, কারণ ফেংজুর জিংরানকে পছন্দ করে। এদিকে আমরা মিংতানকে দেখতে পাই এবং মিনমিনকে। ওরা বাজার দিয়ে যাচ্ছিল, তখনই ওরা কিছু লোকদের দেখতে পায় যারা খুবই অসহায়, যারা রিফিউজি, মানে অন্য শহর থেকে এই শহরে এসেছে। এই বাচ্চাগুলো ফ্লাড এফেক্টেড, মানে বন্যা দুর্গত আর কি। আর এই সব লোকজনগুলোকে দেখতে পেয়েছিল কিন্তু প্রিন্স নিজেও, কারণ শহরে অনেক মানুষ এসেছে যারা বন্যা দুর্গত, আর এরা সবাই লিয়াংজু শহর থেকে এসেছে। এই দৃশ্য যখন প্রিন্স দেখে তখন ওর মাথায় একটু চিন্তা হয় যে শহরে এত এত রিফিউজি আসছে, এটা অবশ্যই রাজাকে জানাতে হবে। রাজাকে যখন জানানো হয়, রাজা বলে আপনারা কেউ একজন লিয়াংজু শহরে চলে যান আর সেখানে কিছু রিলিফ নিয়ে যান, মানে সেখানে কিছু ত্রাণ নিয়ে যাওয়ার কথা বলা হয়। কিন্তু চ্যান্সেলর সু তখন বলে সেখানে আমরা কেন নয় মিংতানের বাবা মিং জিং আনকে পাঠাই। আর এতেই একটু মনে মনে খটকা লাগে প্রিন্স অফ ডিংবেইয়ের, কারণ চ্যান্সেলর সু তার শ্বশুরকে সাজেস্ট করছে, যেটা প্রিন্স অফ ডিংবেইয়ের একদম ভালো ঠেকছিল না। তার মনে হচ্ছিল এই লোকটি মনে মনে কোনো প্ল্যান করছে। এদিকে মিনমিন আর মিংতানকে দেখানো হয় এরা দুইজন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবে বলে চিন্তা করে যে ওরা কিছু বইয়ের কপি বিক্রি করবে। আর এই কথা এসে বাড়িতে প্রিন্সকে জানায় মিংতান।
তো প্রিন্স বলে ঠিক আছে, তোমরা যদি এভাবে টাকা ওঠাতে চাও তো বেশ ভালো। এরপরে এক টুকরো মাছ খেতে দেয় নিজের স্ত্রীকে। তবে মিংতানের ওই মাছে অ্যালার্জি ছিল। ওর দাসীরা বারণ করতেই চাচ্ছিল, কিন্তু মিংতান মাছটি খেয়ে নেয়, কারণ তার হাজবেন্ড নিজে হাতে তাকে মাছটি খেতে বলেছে। এদিকে আমরা মিং জিংআনকে দেখতে পাই, মানে মিংতানের বাবাকে। মিংতানের বাবাকে যেহেতু রিলিফ নিয়ে এখন যেতে বলা হয়েছে লিয়াংজু শহরে, তাই ওই লোক যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ঠিক তখনই ওই লোকের সঙ্গে দেখা করতে আসে প্রিন্স অফ ডিংবে। প্রিন্স বলে আপনি একদম চিন্তা করবেন না, চ্যান্সেলর সু মনে মনে কিছু একটা প্ল্যান করছে ঠিকই, তবে আমি আছি আপনার সঙ্গে, আপনি সাবধানে যাবেন। এরপরে প্রিন্স যখন বাড়ি ফিরে আসে তখন ও একজন দাসীকে দেখে একটা মেডিসিন নিয়ে মিংতানের রুমের দিকে যেতে। প্রিন্স তখন বলে এটা কার জন্য? দাসী তখন বলে এটা ম্যাডামের জন্য, কারণ ম্যাডামের ওই মাছে অ্যালার্জি ছিল, যেটা সে সন্ধ্যাবেলায় খেয়েছে। প্রিন্স তখন দাসীর কাছ থেকে ঔষধটা নিজে নিয়ে আসে আর মিংতানের দিকে তাকিয়ে মনে মনে ভাবে যে কেন তুমি বলনি আমাকে ওই মাছে তোমার অ্যালার্জি আছে, তাহলে আমি তোমাকে ওটা খেতে দিতাম না। এবং মিংতানের দিকে তাকিয়ে ওদের পূর্বের মুহূর্তগুলো ভাবতে থাকে। মিংতান সবসময় চেয়েছিল একটা কেয়ারিং হাজব্যান্ড যেন সে পায়। সত্যি সত্যি প্রিন্স এত বেশি কেয়ারিং যে এর থেকে আর সম্ভব নয়। প্রিন্স ওর হাতে এমন ভাবে ওটা মালিশ করে দিতে থাকে ঔষধটা, যেন মনে হচ্ছে মিংতানের খুব কষ্ট হবে একটু জোরে দিলে। যাই হোক, পরদিন সকালবেলা প্রিন্স দাসীদের বলে যায় মিংতান যতক্ষণ ইচ্ছা ঘুমাক, ওকে যেন টেকো না। তো দাসীরা 9টার সময় এসে মিংতানকে জাগায়। মিংতান বলে তোমরা আমাকে ডাকুনি কেন, এত সকাল হয়ে গিয়েছে? তখন দাসী দুইজন বলে গতকাল রাত্রে আপনার হাজবেন্ড নিজে আপনার টেক কেয়ার করেছে, নিজে আপনার হাতে মালিশ করে দিয়েছে, এবং আপনার অ্যালার্জি হয়েছিল সেটা সারা রাত জেগে নিজেই পরিশ্রম করে সারিয়ে তুলেছে। এরপরে মিংতান আবার মিনমিনের সঙ্গে দেখা করতে আসে, যেখানে ওদের ওই যে বই বিক্রির কথা ছিল। তো এখানে ওরা থিয়েটারে একটা নাটক প্রতিযোগিতার আয়োজন করে আর সেখান থেকে অনেক টাকা তোলে। তবে এই টাকাটাও যথেষ্ট ছিল না। মিংতান বলে আমাদের এমন কিছু করতে হবে যাতে আমরা আরো বেশি টাকা উপার্জন করতে পারি, আর এজন্য তারা জিংরানকে ডেকে পাঠায়। আসলে জিংরানকে এই রাজ্যের মেয়েরা অনেক বেশি পছন্দ করে। জিংরান বলতে সবাই পাগল, তাই ওরা জিংরানের একটা ফটো এঁকে ফেলে। সেই সময় তো আর ফটো তোলা যায় না, ওগুলো আঁকতেই হবে। জিংরানের কিছু পোর্ট্রেট তারা এঁকে ফেলে আর জিংরানকে বেশ কিছু অ্যাক্সেসরিজ দিয়ে সাজিয়ে দেয়। তখন এখানে প্রিন্স অফ ডিংবে আসে আর তার বাড়িতে জিংরানকে নিয়ে এত মাতামাতি করতে দেখে বেশ জেলাস হয়ে যায় যে তার স্ত্রী এবং তার শালিকা একে নিয়ে করছেটা কি। ও বেশ অবাক হয়ে বলে যে এসব হচ্ছে কি, কিন্তু ওই একটু অর্ধেক বুঝতে পারে যে জিংরানকে দিয়ে তারা কোনো কিছু প্রমোট করতে চাইছে, কারণ জিংরান এই এলাকার মেয়েদের মনে একদম জায়গা করে নিয়েছে। পরে যখন মিংতান বসে বসে সমস্ত বই টই পড়ছিল, তখন ওখানে যায় প্রিন্স আর ওকে একটু কথায় কথায় জিজ্ঞেস করার চেষ্টা করে যে জিংরানকে দিয়ে ওরা কি করতে চাইছে। তখন প্রিন্সকে ভালো করে বোঝায় মিংতান যে জিংরানকে যেহেতু মেয়েরা অনেক পছন্দ করে, তাই জিংরানের কিছু পোর্ট্রেট আমরা এঁকেছি আর সেগুলো বিক্রি করব, মেয়েরা নিশ্চয়ই ওগুলো লুফে নিবে। আর তাছাড়া আমি কিছু অ্যাক্সেসরিজ দিয়েছি যেগুলো জিংরান ওর মাথায় পড়লে সেইগুলো মেয়েরা অনেক বেশি কিনতে চাই। মানে আমরা এখন ফেসবুকে যেমন ব্র্যান্ড প্রমোটার দেখি, তো ওরা ওরকম জিংরানকে দিয়ে ব্র্যান্ড প্রমোট করিয়ে নিচ্ছে আর কি। তবে এইসব শুনে একটু জেলাস হয়ে যায় প্রিন্স। প্রিন্স বলে কেন, ওর থেকে সুদর্শনকে আমি ছিলাম না? এটা বলে রাগ করে এখান থেকে চলে যায়। পরদিন অনেকগুলো জিংরানের পোর্ট্রেট সেল করা হয়, যেগুলো সত্যি খুব ভালো সেল হয়েছিল। রাত্রেবেলা মিংতান একটা সুন্দর জামা পাঠিয়েছিল প্রিন্সের জন্য। প্রিন্স যেহেতু মুখ ফুলিয়ে বসে আছে যে তাকে একদম সুন্দর মনে করছে না তার বউ, আর সেজন্যই সে একটা সুন্দর জামা পাঠিয়েছে আর বলেছে এটা যেন পরে তার হাজবেন্ড তার সামনে আসে। যদিও এই জামাতে আমার একদমই ভালো লাগছিল না প্রিন্সকে, বরং অন্য জামাতেই তাকে বেশি সুন্দর লাগে। প্রিন্স যেটাই পরে সেটাতেই বেশি সুন্দর, তবে এটাতে আমার মনে বেশি একটা সুন্দর লাগছিল না। যাই হোক, এখন প্রিন্সকে তার স্ত্রী দিয়েছে বলে কথা, তা তো করতেই হবে। প্রিন্সের কিন্তু জামাটা খুব পছন্দ হয়েছিল। প্রিন্স তখন মিংতানকে বলে যেহেতু তুমি আমার জন্য এত সুন্দর একটা জামা দিয়েছো, তাই চলো আজকে তোমার ভ্রুটা আমি অঙ্কন করে দিব। মিংতান কোথাও একটা যাবে বলে রেডি হচ্ছিল, তাই প্রিন্স ওর ভ্রুটা অঙ্কন করে দেয়। এভাবে মুখের সামনে বসে এত চার্মিং একটা ছেলে বউয়ের ভ্রু এঁকে দিচ্ছে, ব্যাপারটা কতটা রোমান্টিক। কিন্তু একটু পরে রোমান্টিকতা একদম কমেডিতে চলে যায়। মিংতানের ভুরু দেখে আমাদেরই হা হয়ে যাওয়ার অবস্থা। তাতে মিংতান তো জোরে চিৎকার করে বলে ওঠে তোমার সাহস হয় কি করে, এবং ও অনেকক্ষণ ধরে এটা নিয়ে চিৎকার চিল্লাপাল্লা করতে লাগে। এদিকে আমরা মিনমিনকে দেখতে পাই। মিনমিনের জন্য বিয়ে ঠিক করা হয়েছিল, তো মিনমিন আজকে সেই ছেলের সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু ওর একদমই পছন্দ না ওই ছেলেকে। আর অন্য একটা প্যাভিলিয়ন দেখতে পাই যেখানে দাঁড়িয়ে ছিল মিংতান।
মিংতান এখানে মূলত রেস্ট করছিল এবং ও তার এক দাসীকে বলে এক্ষুনি যে জাংকে ডেকে পাঠাও, কারণ আমি জানি মিংতান আর জাং একে অন্যকে ভালোবাসে। এদিকে আমরা ফেংজুকে দেখি, ফেংজুও সেখানেই এসেছিল যেখানে মিংতান মিনমিন সবাই এসেছিল। ফেংজুর সঙ্গে ওর দাদি যে ছেলে দেখা করার কথা বলেছে সেই ছেলের সঙ্গে ওর এখানেই দেখা করার কথা, কিন্তু ফেংজু এখানে এসে যখন মিংতানকে দেখতে পায় ঠিক তখনই ও মনে মনে কোনো একটা কিছু প্ল্যান করে। এদিকে মিনমিন অনেকক্ষণ ওয়েট করার পরে তার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা চলছে সেই ছেলেটি দেখা করতে আসে। এই ছেলেটি অনেক মডেস্ট হলেও এই ছেলেটি লেকচার বিদ্যায় একদম পারদর্শী, কারণ আসার পর থেকে সে ছোটখাটো শব্দ নিয়ে এত বড় বড় লেকচার দিচ্ছিল যে মিনমিনের খুব রাগ হয়ে যায় যে এই ছেলে এত বাচালের মতো বকবক কেন করে। শুধুমাত্র অতিরিক্ত লেকচার দেওয়ার কারণে মিনমিনের এই ছেলেকে একদম পছন্দ হয় না। ঠিক তখনই ওখানে জাং চলে আসে। যেহেতু এতক্ষণ ওই লোকটি মিনমিনের সাথে লেকচার দিচ্ছিল, তাই জাংও ওকে কিছু লেকচার দিয়ে মিনমিনকে ওখান থেকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায় আর বলে তোমার সাথে আমার বিশেষ কিছু জরুরি কথা আছে। এদিকে এই লোকটি জাংকে দেখে বলে লোকটি বেশ ইন্টারেস্টিং। এদিকে মিনমিন জাংয়ের হাত ছাড়িয়ে দিয়ে বলে তুমি ওভাবে আমাকে নিয়ে চলে এলে কেন? এবার ওই লোকটি আমাকে বিয়ে করবে? আমার তো আর বিয়েই হবে না। তখন জাং বলে কেউ বিয়ে না করলে আমি তোমাকে বিয়ে করব। এই কথা শুনে একদম স্তম্ভিত হয়ে যায় মিনমিন, কারণ ও জাংয়ের কাছ থেকে এরকম একটা কথা শুনবে কখনো আশা করেনি। যতবার ওদের দেখা হয়েছে ততবারই হয় ঝগড়া হয়েছে, না হয় দুজন দুজনকে পাশ কাটিয়ে চলে গিয়েছে। আজকে জাং ওকে বোঝাতে চেষ্টা করে যে ওই ছেলের থেকে ও নিজে কত পারফেক্ট। এদিকে আমরা দুইজন দাসীকে দেখতে পাই যারা এসে মিংতানকে কোথাও খুঁজে পায় না, তাই ওরা মিংতানকে খুঁজতে শুরু করে। না পেয়ে ওরা দুজন সোজা এই দুজনের কাছে চলে আসে। এদিকে প্রিন্সও আশেপাশেই ছিল। প্রিন্স তার গার্ডের সঙ্গে কথা বলছিল লু মোকে নিয়ে, যে এই লু মেয়ের পরিচয়টা কি। তোর গার্ড খোঁজ নিয়ে এটা জানতে পেরেছে লু মো অনেক গরিব ফ্যামিলির একটা ছেলে, এমনকি তারা ঠিকমতো খেতে পর্যন্ত পারতো না। তবে লু মো ছোটবেলা থেকে পড়াশোনায় অনেক ভালো ছিল এবং লিয়াংজু শহর থেকে সে সোজা এই রাজধানীতে চলে এসেছে এবং সে অনেকের দৃষ্টি কেড়েছে। প্রিন্স তার গার্ডকে বলে লু মোকে একটু চোখে চোখে রাখতে। এদিকে আমরা মিংতানকে দেখতে পাই। মিংতানের মাথায় কেউ একটা আঘাত করে অজ্ঞান করে দিয়ে ওর মুখ বেঁধে একটা রুমে নিয়ে আসা হয়েছিল। মিংতান বুঝতে পারে না এই মুহূর্তে সে কোথায় আছে। ওদিকে মিনমিন এবং জাং সব জায়গায় মিংতানকে খুঁজেছে কিন্তু এখনো খুঁজে পায়নি। ঠিক তখনই এখানে প্রিন্স চলে আসে আর বলে কি হয়েছে। ওরা তখন বলে আমরা কোথাও মিংতানকে খুঁজে পাচ্ছি না। এই কথা শুনে প্রিন্সের মাথায় তো গরম হয়ে যায় এবং ও দূরে একটা কটেজ দেখে বলে নিশ্চয়ই ওখানে থাকতে পারে, কারণ ফেংজুর সঙ্গে আজকে কারো দেখা করতে যাওয়ার কথা আছে। ফেংজু নিশ্চয়ই কিছু করেছে। এদিকে ফেংজুকে দেখতে পাই। ফেংজুর মোটিভটা ছিল যে ও মিংতানকে তার সাথে দেখা করার যার কথা ছিল তার সঙ্গে আলাদা করে দেখা করিয়ে দেবে, কারণ ফেংজুর যার সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে ফেংজু তো সেই লোককে বিয়ে করতে চায় না। মিংতানকে যদি দেখা করিয়ে দেয় তাহলে ফেংজুর বিয়েটাও হবে না, ওদিকে মিংতানের রেপুটেশনটাও নষ্ট হয়ে যাবে। ফেংজু এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করেছে, আর এই হলো সেই ছেলে যার সঙ্গে ফেংজুর বিয়ের কথাবার্তা চলছিল। এই লোকটি মিংতানের পরিচয় জানার পরেও মিংতানের সঙ্গে উল্টো পাল্টা করার চেষ্টা করে। এদিকে ফেংজু তার দাসীকে দিয়ে অনেক ধোঁয়া সৃষ্টি করাচ্ছে যাতে এখানে আগুনের ধোঁয়া মনে করে অনেক লোক এসে জড়ো হয়, আর তারা যেন দেখতে পায় মিংতান এখানে একটা লোকের সঙ্গে কি সব করে বেড়াচ্ছে। এতে মিংতানের রেপুটেশনের 12টা বেজে যাবে, কিন্তু ইচ্ছে করেই এগুলো করছিল। এদিকে ওই লোকটা, এই লোকটাও কিন্তু একটা মার্কিউসের ছেলে ছিল। সে খুব খারাপ ব্যবহার করতে লাগে মিংতানের সাথে। ঠিক তখনই এখানে চলে আসে প্রিন্স। প্রিন্স এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই লোককে তো প্রথমে লাথি দিয়ে ফেলে দেয় আর তারপরে জড়িয়ে ধরে মিংতানকে আর বলে আমার দেরি হয়ে গিয়েছে। ঠিক তখনই মিনমিন এখানে আসে। ও মিংতানকে মিনমিনের সাথে দিয়ে বলে তোমরা বাইরে যাও, আমি এর সঙ্গে সেটেল করে আসছি। আর তারপরে ওই লোকের ঠিক সেখানেই কেটে দেয় যেখানটা দিয়ে সে অপকর্ম করতে চাইছিল। আপনারা বুঝতেই পারছেন তার কি কেটে দিয়েছে। ভালো কাজ হয়েছে, প্রত্যেকটা স্বামীর এরকমই করা উচিত। এরপরে প্রিন্স বাইরে বের হয়ে এসে সোজা মিংতানকে জড়িয়ে ধরে। প্রিন্স তার শোধবোধ নিয়ে তারপরে কিন্তু তার বউকে জড়িয়ে ধরলো। তো মিংতান এখন বলে আপনি যে এটা করলেন এর জন্য তো রাজার কাছে কৈফিয়ত দিতে হবে। প্রিন্স তখন বলে দিতে হলে দেব, কিন্তু এটা ওই লোক ডিজার্ভ করে। এদিকে মিনমিনের মনে পড়ে মিংজোর কথা, যে মিংজো এখানে ধোঁয়া সৃষ্টি করছিল, সরি ফেংজোর কথা। তো ফেংজুর কাছে আসে ও আর বলে নিশ্চয়ই এসবের পিছনে তোমারই হাত রয়েছে। তুমি চেয়েছিলে মিংতানের রেপুটেশন খারাপ করতে, সেজন্য এখানে ধোঁয়া সৃষ্টি করেছো। এটা বলে টেনে নিয়ে ওকে একটা রুমের ভিতরে তালা দিয়ে দেয়, যে রুমের ভিতরে আগে থেকে মার্কিউসের ওই ছেলেটা ছিল। ততক্ষণে এখানে অনেক লোকজন জড়ো হয়ে যায়। এর আগেই তো মিংতানকে নিয়ে চলে গিয়েছে প্রিন্স। উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনমিন বলতে থাকে এখানে ফেংজুকে দেখলাম এক ছেলের সঙ্গে ঘরের ভিতরে আবদ্ধ, আর এইসব ঘটনা লোকজন শোনে।
এদিকে আমরা মিংতানকে দেখতে পাই। মিংতান তার হাজবেন্ডকে বলছিল, আমি একটা বিড়াল দেখে তাকে যত্ন করছিলাম, ঠিক তখনই পিছন থেকে কেউ আমার মাথায় আঘাত করে। আমি বুঝতে পারিনি ফিন্টু এতটা খারাপ আর ও আমার সাথে এরকম করবে। প্রিন্স তখন মিংতানকে জড়িয়ে ধরে বলে, থাক এসব কথা আর একদম চিন্তা করো না, তুমি তো ঠিক আছো, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তুমি এখন এখানে থাকো, আমি রাজার সঙ্গে দেখা করে আসছি। এবং সাথে সাথে ও ওর গার্ডকে বলে দেয় এক্ষুনি একটা শ্যাডো গার্ড ঠিক করছে, সবসময় মিংতানকে পাহারা দিবে। এরপরে ওর রাজার সঙ্গে দেখা করতে আসে। রাজা বলে, তুমি পাগল হয়ে গিয়েছো, তুমি মার্কিউসের ছেলের ওইখানে কেটে দিয়েছো, কেন এরকম করলে তুমি? ও তখন বলে, ও আমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেছে, এটা তো অনেক বেশি পাওনা ওয়ার্সে ওকে আমি বাঁচিয়ে রেখেছি, আমার তো উচিত ছিল ওকে মেরে ফেলা। কেবল আমি রাগটা সংবরণ করে ওর খালি ওইটুকুই কেটেছি, আমার আসলেই ওকে বাঁচিয়ে রাখা ঠিক হয়নি। রাজা তখন হেসে বলে, তুমি আসলেই মিংতানকে খুব ভালোবাসো তাই না? এখন চাও, তুমি যেহেতু ওর ওইটুকু কেটে দিয়েছো, তাই ওর জন্য তোমাকে 100 বেতের বাড়ি খেতে হবে। খুব অল্প শাস্তি তাই না? এরকমই হওয়া উচিত, যেহেতু ওই লোক অন্যায় করেছে তার জন্য এখন কেন প্রিন্স শাস্তি পাবে। এদিকে আমরা মিনমিনকে দেখি, মিনমিন এসেছিল কমফোর্ট দেওয়ার জন্য তার বোনকে। ঠিক তখনই এখানে একটা মহিলা এসে বলে একজন কনকিউবাইন এসেছে, যার নাম কনকিউবাইন ইউন ই। তো এই মেয়েটাকে এবার দেখানো হয়। এই মেয়েকে দেখে ওরা সবাই অবাক হয়ে বলে, বাহ, মেয়েটি তো অনেক সুন্দর দেখতে, কিন্তু এ কার কনকিউবাইন? তখন ইয়নি বলে, আমি প্রিন্স অফ দিনবের কনকিউবাইন, রাজমাতা আমাকে ঠিক করেছে। এবার ওরা দুজনেই অবাক হয়ে যায়, মিংতান আর মিনমিন, যে কি, প্রিন্স আমাকে বিয়ে করতে না করতে এখন একটা কনকিউবাইন নিয়ে নিয়েছে। এতে ওর খুব রাগ হয়, কিন্তু এই মেয়েটা ছিল মার্শাল আর্টে অনেক বেশি পারদর্শী। মিংতানের মনে মনে প্রচন্ড রাগ হতে থাকে যে তার বর তাকে ভালোই বাসে না, উল্টো আরো একটা কনকিউবাইন নিয়ে এলো, এটা কিভাবে হতে পারে? মিনমিনেরও তো রাগ হচ্ছিল। মিং তার চোখের সামনে যেন দেখতে পায় এই মেয়েটি নিজে নিজে প্র্যাকটিস করছে তার মার্শাল আর্ট বিদ্যা, আর ঠিক তখনই ওর কাছে এসেছে প্রিন্স, আর ওদের দুজনের কত ভালোবাসা। কিন্তু আসলে ওই জায়গায় কেউ ছিল না, এগুলো ও কল্পনা করছিল। মিনমিন বলে, আমি প্রিন্সকে ভালো মনে করেছিলাম, কিন্তু না, ও তোমাকে রেখে আরো একজনকে কনকিউবাইন করে নিল, আর এই কথা তোমাকে জানালোও না, এটা কিন্তু খুব অন্যায় হয়েছে মিংতান। ঠিক তখনই আমরা দেখতে পাই প্রিন্সকে ওই যে 100 বেতের বাড়ি দেওয়া হয়েছিল, তাই প্রিন্স এখন হাঁটতেও পারছিল না। ওর বন্ধু এবং ওর গার্ড ওকে ধরে বাড়িতে নিয়ে আসে। ও তখন আবুল চাচাকে বলে, আবুল চাচা খবরদার, আমাকে যে রাজা মেরেছে এই কথা তুমি খবরদার আমার বউকে বলবে না। কিন্তু আবুল চাচা আগে তার বউয়ের কাছে আসে আর বলে, ম্যাডাম, আপনার স্বামীকে রাজা 100 বেতের বাড়ি দিয়েছে আপনাকে প্রোটেক্ট করার জন্য। এই কথা শুনে মিংতানের প্রথমে খারাপ লাগে, কিন্তু পরক্ষণেই ওর মনে পড়ে, কিন্তু তবুও তো তার স্বামী বিয়ে করতে ছাড়লো না আরেকটা। এখন কনকিউবাইন ইয়ান এসেছে, ইয়ানকে নিয়ে যাও আমার স্বামীর সেবা যত্ন করার জন্য। নিশ্চয়ই সে পছন্দ করেই এই ইয়ান ইকে নিয়ে এসেছে। এবার তখন একটা ঔষধ দেখায় আর বলে, যখনই প্রিন্স অসুস্থ হতো তখন এই ঔষধটা